ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের জন্য একটি পিডিএফ দেওয়া হয়েছে। এই পিডিএফের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনাকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করতে হবে। তো ইতিমধ্যে প্রতিটি উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। যারা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নির্বাচিত হয়েছে তাদের সকলকে অভিনন্দন। তো আপনারা যারা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নির্বাচিত হয়েছে তারা মাঠ পর্যায়ে কী কী তথ্য সংরক্ষণ করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি তা দেখিয়ে দিব। তো এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাদের মাঠ পর্যায়ে কী কী তথ্য সংগ্রহ করতে হবে ট্যাবের মাধ্যমে। তো এখানে দেখুন, ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের ফর্ম এখানে উল্লেখ করে দিয়েছে যে পরিবারের নারী সদস্য হতে হবে। এটি অবশ্যই ফর্মটা পূরণ করার জন্য পরিবারের নারী সদস্য মাধ্যমে ফর্মটি পূরণ করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন যেন পরিবারের নারী সদস্যের মাধ্যমে ফর্মটা পূরণ করা হয়। তো এখানে প্রথমে যেটি বলছে আবেদনকারীর নাম সম্পূর্ণ বাংলায়, এটি অবশ্যই নারী সদস্য হতে হবে পরিবারে, এবং আবেদনকারীর নাম ইংরেজি, এই সমস্ত কিছুই পরিবারের নারী সদস্য দ্বারা পূরণ করতে হবে। তারপরে 3 নম্বর বলছে আবেদনকারীর পরিচিতি যতগুলো থাকে সবগুলো। তো এটি আপনারা ভালো করে দেখে নেবেন, কারণ এই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেকেই বুঝতে চাইবে না। তো আপনারা যারা তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত হয়েছেন আপনারা পরিবারের সদস্যদের বোঝাবেন যে কেন এই তথ্যগুলো দেওয়া গুরুত্বপূর্ণ এবং এই তথ্যগুলো দিলে তাদের কি কি উপকার হবে, এইসব বুঝিয়ে আপনাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো প্রথমে এখানে বলছে পরিচিতির ডকুমেন্ট নিজ প্রযোজ্য ক্ষেত্রে, তারপরে বলছে থাকলে টিক চিহ্ন। তো এখানে ট্যাবের একটি চেকবক্স থাকবে, এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। পরিচিতি নাম্বার মানে এখানে এনআইডি বা জন্ম নিবন্ধন নাম্বারগুলো এখানে দিতে হবে। পরিচিতি নেম মানে এনআইডি কার্ডে যেভাবে নেম আছে আপনাদের সেভাবে এখানে নেমগুলো দিতে হবে। তারপর ইস্যু তারিখ মানে কত তারিখে এগুলো ইস্যু হচ্ছে সে তারিখগুলো আপনাদের প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে। তো পরিচিতি আবেদনকারীর এখানে প্রথমে এনআইডি কার্ড 10 বা 17 ডিজিট, যাদের পুরনো তাদের 10 ডিজিট, আর যারা নতুন স্মার্ট কার্ড নিয়েছে তাদের 17 ডিজিট হতে পারে, এটি আপনারা লক্ষ্য করে পূরণ করবেন। তারপর এখান থেকে ওনাদের জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে আপনাদের কালেক্ট করতে হবে। সমাজসেবা বা মহিলা বিষয়ক ভাতা পান কিনা এটি আপনাদের জেনে নিতে হবে যারা তথ্য সংগ্রহকারী পদে আছেন। তারপরে বয়স্ক ভাতা পেয়ে থাকেন কিনা এটি আপনাদের জেনে নিতে হবে। বিধবা বা স্বামী নিগৃহীতা ভাতা পান কিনা এটিও জেনে নিতে হবে। প্রতিবন্ধী ভাতা বা প্রতিবন্ধী উপবৃত্তি এই সকল সুবিধা পরিবারের কেউ পেয়ে থাকেন কিনা এগুলো আপনাদের কালেক্ট করতে হবে ডাটাগুলো। অনাগ্রসর জনগোষ্ঠী ভাতা, অনাগ্রসর জনগোষ্ঠী উপবৃত্তি এই সকল ডাটা আপনারা বুঝিয়ে খুব সুন্দরভাবে পূরণ করবেন, কারণ অনেকেই এই ডেটাগুলো দিতে চাইবে না। তো আপনারা তাদেরকে কাছ থেকে সুন্দরভাবে ডেটাগুলো কালেক্ট করে নেবেন। মাতৃত্বকালীন ভাতা, মৎস্যজীবী কার্ড, এই ভাতাগুলা বা কার্ডগুলা যদি থাকে তাহলে এখানে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন, আর না থাকলে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে দেখুন উপরোল্লেখিত ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা পেলে নামসহ লিখুন। এখানে আপনাদের ওনারা যদি অন্য কোনো ভাতা পেয়ে থাকে তাহলে এখানে আপনারা সেই ভাতাটি এখানে লিখে নিতে হবে। আশা করি ওপরের এই অংশটুকু বুঝতে পারছেন। চলুন নিচে আবার দেখা যায় নিচে কি আছে। নিচে এখানে বলছে স্থানীয় সরকার দুস্থ ভাতা কার্ড। তো এই কার্ডগুলো আপনারা ওনাদের কাছ থেকে জেনে নেবেন যে আছে কিনা। রেশন কার্ড, যে কোনো প্রকার রেশন কার্ড হতে পারে, যেমন টিসিবি বা অন্য কোনো, আপনারা এখানে দেখে নেবেন। তারপরে মৎস্যজীবী কার্ড, কৃষি কার্ড, এই কার্ডগুলো ওনাদের পরিবারের সদস্যরা পেয়ে থাকেন কিনা আপনারা জেনে খুব সুন্দর করে পূরণ করবেন। তারপর মুক্তিযুদ্ধ কার্ড বা ভাতা, অন্যান্য কার্ড যদি পেয়ে থাকে যেমন সমবায় সমিতি বা পেনশন কার্ড, এই সকল সুবিধা ওনারা পেয়ে থাকেন কিনা আপনারা আগে সুন্দর করে জেনে নেবেন। জেনে নেওয়ার পরে এই ডেটাগুলো আপনারা এখান থেকে পূরণ করবেন, কারণ যদি ভুল হয়ে থাকে তাহলে এটি সুপারভাইজার দেখবে। যদি সুপারভাইজারও ভুল করে থাকে ঊর্ধ্বতন কর্মকর্তা দেখবে এই বিষয়গুলো, এবং ভুল হলে আপনাদের আবার ঠিক করতে হবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন এই ডেটাগুলো কোনোভাবেই ভুল না হয়, এবং অনেক ভালোভাবে আপনারা তাদের কাছ থেকে ডেটাগুলো চেয়ে নেবেন। তো এই পিডিএফটি আপনারা আমার কাছ থেকে
কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টে পিডিএফটি দিয়ে দিব, অথবা আপনারা ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন 2026-এর 20 পৃষ্ঠায় গিয়ে আপনারা এই পিডিএফটি দেখে নিতে পারেন। তারপরে বলছে এখানে জন্ম তারিখ। তো জন্ম তারিখ প্রথমে এখানে দিন, তারপরে এখানে মাস, তারপরে এখানে বছর, এইভাবে আপনারা জন্ম তারিখটি পূরণ করবেন। এবং লিঙ্গ সবার ক্ষেত্রে মহিলা থাকবে, যেহেতু এটি মহিলা দ্বারা পূরণ করা হচ্ছে। ছবি এখানে ছবির আকার হবে 200 KB ফাইল আপলোড করতে হবে। তো এটি আপনাদের ট্রেনিংয়ের সময় আপনাদের শিখিয়ে দেওয়া হবে যে আপনারা কিভাবে 200 KB কম ছবির ফাইল আপলোড করবেন বা ক্রিয়েট করবেন। তারপরে এখানে স্বাক্ষর বা টিপসই, এখানে বলছে স্বাক্ষর বা টিপসই 200 KB কম হতে হবে। এটিও আপনাদের ট্রেনিংয়ের সময় দেখিয়ে দিবে যে কিভাবে 200 KB কম কোনো ফাইল ক্রিয়েট করা যেতে হবে এবং কিভাবে সেই ফাইলটি ট্যাবে আপলোড করতে হবে। তারপর এখানে পিতার নাম বাংলায় যেমন জাতীয় পরিচয়পত্রে যেমন আছে, এটি অবশ্যই খেয়াল রাখবেন যেন মহিলা পরিবারের সদস্য যিনি ডাটা কালেক্ট করছেন তার পিতার নাম। তারপর এখানে পিতার নাম ইংলিশে লিখতে হবে যেটি জাতীয় পরিচয়পত্রে আছে। পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে নাম্বারটি আপনারা পূরণ করতে হবে। তারপর যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে এখানে পূরণ করতে হবে, আর যদি মৃত হয় তাহলে পূরণ করার প্রয়োজন নয়। তো এই ডেটাগুলো আপনারা সুন্দর করে তথ্যগুলো জেনে নেবেন, নিয়ে আপনারা ধীরে সুস্থে পূরণ করবেন। তারপর এখানে মাতার নাম বাংলায় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মাতার নাম ইংরেজি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে পূরণ করতে হবে। তারপর জন্ম নিবন্ধন পূরণ করতে মৃত হলে প্রয়োজন নেই। তারপরে স্বামীর নাম বাংলায় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, স্বামীর নাম ইংরেজি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, স্বামীর জাতীয় পরিচয়পত্র নাম্বার এনআইডি এখানে পূরণ করবেন। জন্ম নিবন্ধন থাকলে এখানে পূরণ করবেন, মৃত হলে প্রয়োজন নেই। তো এই যে পিতা মাতা বা স্বামীর এই নামগুলো অবশ্যই আপনারা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পূরণ করবেন, কারণ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যদি আপনারা পূরণ না করে থাকেন তাহলে এই তথ্যগুলো ভুল হিসাবে প্রমাণিত হবে। এর জন্য আপনারা জাতীয় পরিচয়পত্রটি চেয়ে নেবেন, আপনারা যে বাড়িতে গিয়ে ডেটাগুলো আপনারা কালেক্ট করবেন এবং আপনারা নিজে জাতীয় পরিচয়পত্র দেখে এগুলো পূরণ করবেন যেন কোনো প্রকার ভুল না হয়। তারপর এখানে বলছে মোবাইল নাম্বার, এবং বলছে যে মোবাইল নাম্বার উপকারভোগীর হতে হবে, মানে যিনি পরিবারের মহিলা সদস্য তার নামে মোবাইল নাম্বারটি হতে হবে। এবং এখানে বলছে বিবাহিত অবস্থা। তো এখানে দেখুন কয়েকটি অপশন দেওয়া থাকবে, যেমন হচ্ছে বিবাহিত, অবিবাহিত, বিধবা, স্বামী নিগৃহীতা। তো আপনারা জেনে নিয়ে তার টিক চিহ্ন দিবেন। ধর্ম, এখানে ধর্ম ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য যে ধর্মের আপনারা জেনে নিয়ে এখানে টিকমার্ক দিবেন। তারপর এখানে জাতীয়তা বাংলাদেশি, এটি সকলেরই বাংলাদেশে হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা অনেকগুলো আছে, আপনারা এখান থেকে ওনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো জেনে নেবেন, যেমন নিরক্ষর, জিএসসি, এসএসসি, এইচএসসি, যার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনারা টিকমার্ক দেবেন। পেশা, মানে পেশায় উনি কি গৃহিণী, শ্রমজীবী, দিনমজুর, কৃষিকাজ, ব্যবসা, সরকারি চাকরিজীবী, শিক্ষার্থী তা বা অন্যান্য, আপনারা ওনাদের পেশাগুলো জেনে সুন্দর করে টিকমার্ক দেবেন। তারপরে আসছে যোগাযোগের তথ্য। আশা করি উপরেগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এই তথ্যগুলো আপনারা যদি আগে থেকে বুঝে যান তাহলে আপনারা যখন মাঠ পর্যায়ে কাজ করবেন, আপনি তথ্য সংগ্রহকারী অথবা সুপারভাইজার হন, আপনাদের ক্ষেত্রে অনেক সহজ হবে এই কাজগুলো করা এবং অতি দ্রুতই আপনারা কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। তো এখানে যোগাযোগের তথ্য বলছে স্থায়ী ঠিকানা, মানে উনি স্থায়ী ঠিকানা আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে জেনে নেবেন যে তার বিভাগ কোনটা, জেলা কোনটা, উপজেলা, জেলা পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা কিনা, পোস্ট কোড কত এবং গ্রাম, বাড়ি বা ব্লক সেকশন কত। তো দেখবেন যে এগুলা এনআইডি কার্ডের পেছনে এগুলো দেওয়া থাকে। তো এনআইডি কার্ডটি নিলে আপনারা খুব সহজে আইডেন্টিফাই করে এই ডেটাগুলো কালেক্ট করতে পারবেন। আপনাদের জন্য যারা তথ্য সংগ্রহকারী পদে আছে তাদের অনেক সুবিধা হবে এনআইডি কার্ড দেখে পূরণ করলে। তারপরে এখানে বর্তমান ঠিকানা। তো স্থায়ী ঠিকানা পূরণ করার পরে ওনারা যদি অন্য জায়গায় বসবাস করে তো বর্তমান ঠিকানা আপনাদের আলাদাভাবে পূরণ করতে হবে। তো বর্তমান ঠিকানা সেমভাবে বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পোস্ট কোড, গ্রাম, রোড নাম্বার এগুলো পূরণ করতে হবে।
তারপর এখানে বসছে স্বাস্থ্যগত বা কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য, মানে পরিবারের মহিলা সদস্যটি কর্মক্ষম নাকি সম্পূর্ণ অক্ষম, আংশিক অক্ষম বা প্রতিবন্ধী, এগুলো আপনাকে জেনে নিয়ে টিকমার্ক দিতে হবে। পরিবারের খানার সদস্য সংখ্যা কয়টি? তো 2 বা তার কম হলে বা 3 বা 4 সদস্য, যেই সদস্য হোক না কেন আপনারা পরিবারের সদস্য জেনে নিয়ে টিকমার্ক দিয়ে দিবেন। শিশু সদস্যর সংখ্যা কয়টি? পরিবারের শিশু সদস্যর সংখ্যা কয়টি এটি আপনারা জেনে নেবেন, জেনে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। পুরুষ সদস্যর সংখ্যা কয়টি? জেনে নিয়ে এখানে আপনারা পূরণ করে দিবেন। নারী সদস্যর সংখ্যা কয়টি? এবং বার্ষিক আয়, মানে তারা বছরে কত টাকা বার্ষিক আয় করেন তা জেনে নিয়ে এখানে পূরণ করে দিবেন। তো এগুলো আপনাদের ঘর হিসাবে থাকবে, আপনারা ট্যাবে সুন্দর করে পূরণ করে দিবেন। আপনাদের ট্রেনিংয়ের সময় সুন্দর করে এগুলো বোঝানো হবে। তারপর এখানে বলছে ভূমির মালিকানা, মানে তারা ভূমির মালিকানা কী হিসাবে আছে? বাস্তুহীন, ভিটাহীন বা 10% নিচে, 10 থেকে 50% নিচে। আপনারা এক্ষেত্রে শতাংশর হিসাবগুলো আপনারা জমির জেনে যাবেন, কারণ অনেকে আছে পরিবারের যারা শতাংশ বা একর হিসাবে এগুলো বলতে পারবে না। সেক্ষেত্রে আপনারা যেন খুব সহজেই ওনাদের বলার পরে কনভার্ট করে আপনারা এই ভূমির মালিকানাগুলো পূরণ করে দিতে পারেন। তারপর এখানে বলছে সমাজ সেবা অধিদপ্তর থেকে কোনো প্রশিক্ষণ বা আর্থিক সুবিধা গ্রহণ করেছেন কিনা এটি জেনে নিয়ে হ্যাঁ বা নাতে টিকমার্ক দিবেন। তারপরে বলছে ব্যাংক এমএমএস তথ্য যে কোনো একটি, এবং অবশ্যই আবেদনকারী এনআইডি নিবন্ধন হতে হবে, মানে ব্যাংক বা এমএমএস তথ্য আবেদনকারী এনআইডির হতে হবে, অন্য কোনো এনআইডি হলে সেটি গ্রহণযোগ্য হবে না। ব্যাংক হিসাব এখানে বলছে যে অ্যাকাউন্ট মালিকানা নিজ পরিবারের সদস্য, নিকটাত্মীয়, অন্যান্য, এটা জেনে নেবেন যে ব্যাংক অ্যাকাউন্টটি কার নামে করা আছে। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখে নেবেন। তো অনেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে অনেক দ্বিধাবোধ করবে, আপনারা এখানে সুন্দর করে বুঝিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের কালেক্ট করতে হবে। তারপর এখানে বলছে ব্যাংকের নেম, মানে ব্যাংকের নাম, উনি যে ব্যাংকে অ্যাকাউন্টে আছে ব্যাংকের শাখার নাম, ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে এখানে লিখতে হবে, না থাকলে প্রয়োজন নেই। হিসাবকারীর নামটি এখান থেকে লিখতে হবে, মানে ব্যাংক অ্যাকাউন্টে কার নামে এখানে খোলা আছে। তারপরে যদি এমএমএস মোবাইল নাম্বার হয়, যেমন হচ্ছে বিকাশ, নগদ, রকেট, এইগুলো হয়ে থাকে, তাহলে সেই নাম্বারটি এখানে পূরণ করতে হবে। তারপর এখানে বলছে আপনি কি নমিনি তথ্য প্রদান করতে চান? তথ্য বাধ্যতামূলক নয়, হ্যাঁ ও অথবা ন। তো নমিনি এখানে মানে হচ্ছে যিনি পরিবারের সদস্য বা যার নামে কার্ডটি হচ্ছে তার অবর্তমানে যিনি সুবিধাটি ভোগ করবে তাকে নমিনি বলা হয়। তো অনেকেই এখানে নমিনির নাম দিতে চাইবে, অনেকে দিতে চাইবে না। যারা নমিনির নাম দিতে চাইবে সেখানে হ্যাঁতে ক্লিক করে নমিনির সম্পূর্ণ নাম বাংলায়, সম্পূর্ণ নাম ইংরেজি এবং জাতীয় এনআইডি নাম্বার এখানে পূরণ করতে হবে। তো অবশ্যই এখানে দেখবেন যে নামগুলো যেন বাংলা বা ইংরেজি এগুলো এনআইডি কার্ডের নাম অনুসারেই পূরণ করা হয়, না হলে এখানে ভুল হিসাবে গণ্য হবে। তারপর এখানে বলছে জন্ম তারিখ, তো এখানে দিন, মাস এবং বছর এইভাবে পূরণ করবেন, এবং ঠিকানাটি পূরণ করে দেওয়ার পর নমিনির সাথে যে কার্ডধারী আছে তার সম্পর্ক কি সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। হতে পারে নমিনির সাথে সম্পর্ক মা, খালা, চাচি বা যে কেউ, যেহেতু এটা মহিলা দ্বারা নমিনি হবে তো মহিলার সাথে সম্পর্ক এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে বলছে খানার প্রধানের বয়স কত। তো এখানে খানা প্রধানের বয়স কত? খানা প্রধান মানে হচ্ছে যিনি কর্মক্ষম বা যার পরিশ্রমে বা ইনকামে খানার সংসার চলে, তার বয়স 40-60 এভাবে আপনারা জেনে নিয়ে পূরণ করবেন। খানা প্রধানের শিক্ষা বা সর্বোচ্চ ডিগ্রি কত এটি আপনারা জেনে নিয়ে পূরণ করবেন, যে তিনি কতদূর পর্যন্ত পড়াশোনা করছেন। তারপর এখানে বলছে খানা প্রধানের স্বামী স্ত্রীর শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি কত। স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনের ডিগ্রি এখানে দিলেই হবে, আপনারা জেনে নিয়ে পূরণ করবেন। তারপরে বলছে আপনার খানার কোন সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত। যদি কৃষি কাজে শ্রম দিয়ে থাকে তাহলে টিকমার্ক দিবেন, বা অকৃষি কাজে শ্রম হয়ে থাকে টিকমার্ক দিবেন, বা অন্য কোনো কাজ করলে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর এখানে বলছে আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত, মানে পরিবারের সকল সদস্যর মোট জমির মালিকানা কত এটি পূরণ করতে হবে।
তো অবশ্যই এখানে ট্রেনিং আমি এর আগে সময় বলছি জানিয়ে যে শতক এবং একরের হিসাবটা আপনারা অবশ্যই আগে থেকে জেনে যাবেন, কারণ অনেক পরিবারের সদস্য শতক এবং একরের হিসাব জানবে না। সেক্ষেত্রে আপনাকে যদি বিঘাতে বলে বা কাঠাতে বলে, আপনারা যেন সহজে শতক বা একরে কনভার্ট করে এটি পূরণ করতে পারেন। তারপরে বলছে যে বিদেশ অবস্থানরত কোনো কারো নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছেন কিনা, যদি হ্যাঁ বা না এটা আপনারা জেনে নেবেন। তারপরে বলছে যে আপনার প্রধান ঘরের দেয়াল কি দিয়ে তৈরি। এখানে আপনারা যেহেতু বাসায় বাসায় যাবেন, আপনারা এই দেয়াল কি দিয়ে তৈরি আপনারা নিজেরাই দেখতে পারবেন। তারপর আপনারা এগুলো প্রশ্নগুলো তাদের কাছ থেকে উত্তর নেবেন এবং সুন্দর করে পূরণ করবেন যে টিন, খড়, মাটি বা ইটের তৈরি কিনা। তারপরে বলছে যে আপনার খাবার ঘর কি পৃথক আছে কিনা, যদি খাবার ঘর অন্য থাকে তাহলে হ্যাঁ, আর না হলে নাতে ক্লিক দিতে হবে। আপনার রান্নাঘর কি পৃথক আছে কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক দিবেন, না হলে নাতে ক্লিক দিবেন। তারপরে আপনার খাবার পানির উৎস কি, মানে পরিবারের সদস্যরা কোথা থেকে খাবার পানি পেয়ে থাকে, টিউবওয়েল, গণস, সাপ্লাই লাইন, তা আপনারা জেনে নেবেন, নিয়ে এগুলো পূরণ করবেন। খানার সদস্যগণ কি ধরনের পায়খানা বা টয়লেট ব্যবহার করেন, স্যানিটারি ল্যাট্রিন বা কাঁচা ঝুলন্ত পিট গর্ত, এগুলো আপনারা সুন্দর করে জেনে নিয়ে তারপরে পূরণ করবেন, যেন কোনো প্রকারের ভুল না হয়। যেহেতু অনেক কিছু তথ্য পূরণ করতে হবে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তথ্য সংগ্রহ আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ রেজাল্ট পাবলিশ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। একটি ইনফরমেশন ভুল হলে পুরো তথ্যটি আপনাদের ভুল হয়ে যাবে, তাই অনেক কেয়ারফুল ভাবে ভিডিওটি দেখবেন। তারপর এখানে বলছে আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর মধ্যে কোনটি আছে। এখানে একাধিক উত্তর হতে পারে, সবগুলো টিক মারি দিতে হবে, কারণ একটি পরিবারে অনেকগুলো পরিসম্পদ থাকতে পারে, যেমন কম্পিউটার, ল্যাপটপ, রেডিও, ক্যাসেট, প্লেটুইন, গাড়ি, মোটরসাইকেল, নৌকা, সাইকেল, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, টেলিভিশন, এগুলো আপনারা জেনে নেবেন, নিয়ে টিকমার্ক দিবেন। তারপরে বলছে এখানে ডিশ সংযোগ, আসবাবপত্র, কার্পেট, হিটার, মোবাইল ফোন, ক্যামেরা, পানি সেচ বা পাম্প, পাওয়ার টিলার, পরিবারের জন্য একাধিক রকম এখানে ডেটা হতে পারে বা তথ্য হতে পারে, এবং এখানে একাধিক তথ্য বা উত্তর হতে পারে, আপনারা জেনে নিয়ে টিকমার্ক দিবেন। আর যেগুলো না থাকবে সেগুলো টিকমার্ক দেওয়ার প্রয়োজন হবে না। তারপর এখানে বলছে আপনার প্রধান ঘরের ছাদ কি দিয়ে তৈরি, মানে এবং আবেদনকারী ওনাদের কি দিয়ে তৈরি, টিন, খড়, কাঠ বা বাঁশ, খড় বা কংক্রিট যেটা দিয়ে তৈরি, আপনারা এখানে থেকে ওনাদের কাছে জেনে নিয়ে পূরণ করবেন। কক্ষের সংখ্যা কয়টি, এখানে পরিবারের আপনারা সদস্যদের যে বাড়িতে বসবাস করে সেই বাড়ির কক্ষের সংখ্যা কয়টি, 2, 4, 6 আপনারা জেনে নেবেন যে কক্ষ কয়টি। তারপর এখানে বলছে পরিবারের সদস্যের পরিচিতি। তো এখানে পরিবারের সদস্য পরিচিতি, সকলের সদস্য যে কয়জন থাকে একটি পরিবারে দিলে তাদের কি কি উপকার হবে, পরিচিতিগুলো একে পূরণ করতে হবে। যেমন পরিচিতি ডকুমেন্ট, পরিচিতি নাম্বার। তো পরিচিতি নাম্বার এখানে এনআইডি কার্ড নাম্বার হবে। তারপরে পরিচিতি নাম যেভাবে কার্ডে লেখা আছে, মানে এনআইডি কার্ডে লেখা আছে সেভাবে নাম লিখতে হবে। সদস্যর সাথে আবেদনকারী সম্পর্ক লিখতে হবে, মানে এখানে পরিবারের সদস্য বাৎসরিক কত টাকা ইনকাম করে আনুমানিক সেটি লিখতে হবে। সরকারি চাকরি বা এমপিভুক্ত চাকরি, শিক্ষক কিনা সেটি আপনারা জেনে নেবেন, এবং সদস্যের কেউ প্রতিবন্ধী রয়েছে কিনা এটিও আপনারা জেনে নিয়ে এই ঘরগুলো যে কয়জন সদস্য সে কয়জন সদস্য অনুযায়ী আপনারা এখান থেকে আবেদন করে নেবেন। একটি পরিবারে 1, 2, 3, 4 সদস্য হয়, সেই সদস্য অনুযায়ী আপনারা ঘরগুলো একে একে পূরণ করবেন। ঘর পূরণ করার পরে এখানে আরেকটি বলছে পরিবারের সদস্যদের প্রাপ্ত সুবিধা সমূহ, মানে পরিবারের সদস্য যদি কোনো প্রকার এখানে আপনাদের সুবিধা পেয়ে থাকে, যেমন ভাতা, সমাজসেবা বা মহিলা বিষয়ক যেমন হচ্ছে এখানে বলছে যে ভাতা প্রাপ্ত সদস্যের পরিচিতি নাম্বার, মানে এনআইডি কার্ডের নাম্বার, পরিচিতির নাম, এনআইডি কার্ড অনুযায়ী নাম লিখতে হবে এবং কত তারিখে এটি পেয়েছে সেই তারিখ লিখতে হবে। তো ভাতার ধরনগুলো হতে পারে সমাজসেবা ভাতা কার্ড, যেমন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভবতী, বিভিন্ন প্রকার ভাতা হতে পারে, এগুলো আপনারা জেনে নিয়ে পূরণ করবেন। এখানে ভিজিডি কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, সার প্রদান কার্ড হতে পারে, টিসিবি কার্ড, মুক্তিযুদ্ধ কার্ড, উপবৃত্তি কল্যাণ ফান্ড, পেনশন কার্ড, সকল ডেটা আপনারা বুঝিয়ে। তো একাধিক এখানে ভাতা হতে পারে, আপনারা পরিবারে যেহেতু অনেকজন সদস্য থাকবে একাধিক কার্ড হতে পারে, আপনারা এগুলো জেনে নিয়ে সেই কার্ডগুলো আপনারা এখান থেকে সুন্দর করে পূরণ করবেন। তাহলে আপনাদের আবেদন মৎস্যজীবীটি সম্পূর্ণ হবে। এই তথ্য পূরণের ক্ষেত্রে লাস্টে যেটি থাকবে সেটি হলো স্বাক্ষর।
তো প্রথমে যেটি আছে সেটি দেখুন, তথ্য পূরণকারী স্বাক্ষর বা টিপসই। তো এখানে অনেকেই স্বাক্ষর প্রদান করতে পারবে না, সহ লিখুন। এখানে যারা আপনাদের নিরক্ষর ওনারা আছে, যদি তো অন্য সেক্ষেত্রে কোনো আপনারা ভাতা পেয়ে টিপসই থাকেন, এখান থেকে তাহলে দিতে এখানে হবে। তো টিপসই কিভাবে দিতে হবে এগুলো আপনাদের পরে আমি আপনাদের কমেন্টে পিডিএফটি ট্রেনিং দিয়ে এর দিব। সময় জানিয়ে দেওয়া হবে যে কিভাবে অথবা টিপসই আপনারা এবং দেবেন স্বাক্ষর গাইডলাইন এখানে আপনারা নেবেন। তারপরে তো এখানে প্রথমটি যেটা আছে সেটি হলো তথ্য কেবি প্রদানকারী কম হতে স্বাক্ষর, হবে। মানে যিনি তথ্যগুলো প্রদান করছেন তার স্বাক্ষর। এবং এখানে বলছে যে এবং জরিপকারী স্বাক্ষর, মানে কিভাবে যিনি জরিপ সেই করছেন তার ফাইলটি এখানে স্বাক্ষর ট্যাবে দিতে হবে। আপলোড করতে তারপর হবে। এখানে যাচাইকারী তারপর স্বাক্ষর, এখানে মানে যিনি এই তথ্যগুলো যাচাই করবেন তার স্বাক্ষর দিতে হবে। জাতীয় লাস্টে এখানে পরিচয়পত্র যদি অনুমোদনকারী স্বাক্ষর, জন্ম নিবন্ধন অনুমোদনকারী থাকে, যিনি থাকবে তাহলে তার স্বাক্ষরটি দিলে এখানে পূরণ এই করতে হবে। আবেদনটি আর যদি মৃত একেবারে হয় তাহলে 100% কমপ্লিট হবে। তো আশা করি বুঝতে পারছেন যে এগুলো মাঠ জেনে পর্যায়ে নেবেন, তথ্য সংগ্রহকারী নিয়ে আপনার পদে যারা আছেন তারপর তারা এখানে তথ্যগুলো সংগ্রহ করবেন, এবং যারা সুপারভাইজার আছেন তারা কিভাবে তথ্যগুলো যাচাই করবেন। ভিডিওটি অনেক জন্ম বড় হয়ে নিবন্ধন গেছে, থাকলে। যেহেতু অনেকগুলো তো তথ্য এই যে পূরণ করতে হবে। পিতা, আশা মাতা করি বা আপনারা স্বামীর মাঠ এই পর্যায়ে নামগুলো খুব অবশ্যই ভালোভাবে আপনারা এই তথ্যগুলো জাতীয় সংরক্ষণ পরিচয়পত্র করবেন, অনুযায়ী এবং পূরণ যে করবেন। 45 দিনের কার্যক্রম তা সঠিকভাবে পালন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেয়ে আজকের নেবেন। মতো এই পর্যন্ত। আপনারা যে বাড়িতে আসসালামু গিয়ে আলাইকুম।